আর তখনই সেখানে আমাদের হুয়াং চলে আসে এবং বলে, ড্রেসটা কেমন লেগেছে, যেটা আমি তোমাকে আজকে এখানে পরার জন্য দিয়েছিলাম। তখন হুয়েং বলে, জামাটা কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তখন শানলি বলে, ধন্যবাদ এত ভালোবাসা দেখানোর জন্য আর এই জামাটাও দেওয়ার জন্য। এবং এটি বলে মিয়াকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে আমাদের রুবি চলে আসে হুয়াং হুয়াং করতে করতে, যে তুমি ঠিক আছো তো। এরপর হুয়াং রুবির দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে যায় এবং বলে, তুমি এই সেম জামা কোথায় পাইছো? তখন রুবি বলে, কেন, আমাকে কি সুন্দর দেখা যাচ্ছে না? এখানে হুয়াং অনেক রেগে যায় এবং বলে, যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। তখন রুই বলে, মলিক যে এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছিল, তাই আমি এটা কিনে ফেলেছি। তখন হ্যাং বলে, আমাকে কি তোমাকে বোকা ভাবছো? এরপর থেকে আমি তোমার মুখও দেখতে চাই না। তখন রুই বলে, তুমি তোমার প্রমিস ভাঙতে পারো না, যে প্রমিস তুমি আমাকে করেছো। তখন আমাদের হুয়াং বলে, ধন্যবাদ যে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। এখন বলো, আমার জীবন বাঁচানোর জন্য তুমি কত টাকা চাও? তখন রুই বলে, না, আমি কোনো টাকা চাই না, আমি শুধু তোমাকে চাই। এরপর হুয়াং রুবিকে তার কাছ থেকে সরিয়ে দেয়। তারপর অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে। অ্যাসিস্ট্যান্টের কাছে সে কার অ্যাক্সিডেন্টের বিষয়ে জানতে চায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমি সব কিছু জানার চেষ্টা করতেছি। তখন হুয়াং বলে, আমি সব কিছুর সত্যতা জানতে চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব। তারপর আজকের অনুষ্ঠান শুরু হয়ে যায়। হোস্ট শার্লিকে স্টেজে ডাকে। শার্লি স্টেজে যাওয়ার পর তার কাছে একটা গিফট আনা হয়। গিফটের ভিতর একটা রিমোট ছিল। শার্লি সেই রিমোট দিয়ে যখনই সেই টিভিটি অন করবে, তখনই আমরা সেখানে মিস্টার হুয়াংকে দেখতে পাই। সে বলছে, আজকে আমি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, আর আমার এই বিজনেসম্যান হওয়ার পিছনে যার অবদান সবচেয়ে বেশি সে হলো। এটা বলতেই যাবে তার আগেই অন্য একটা সিন প্লে হয়ে যায়। এই সিনের কথা মনে আছে? রুবি বলছে, হুয়াং তুমি যদি আমাকে বিয়ে না করো আমি মরে যাব। এখানে সবাই কথা বলতে থাকে, কি এঙ্গেজমেন্ট? তাহলে শার্লির কি হবে? এখানে রুবি উল্টো নাটক করতে থাকে যে, তুমি শার্লি এইসব করে কি পাচ্ছ? আমাকে তো অনেক কিছু কষ্ট দিয়েছো, আর এখন তুমি সবাইকে জানিয়ে দিয়েছো যে আমি কখনো মা হতে পারবো না। এইসব করে তুমি কি লাভ পাচ্ছ? প্লিজ আপনারা কেউ এইসব বিশ্বাস করবেন না। আমি আগেই সব কিছু হারিয়েছি, আর শার্লি তুমি সব কিছু পেয়েছো, তাই তুমি সব কিছু নিয়ে খুশি থাকো না। এখানে শার্লি বলে, এত নাটক আমার সামনে করতে এসো না, তুমি কেমন সেটা আমি সবচেয়ে ভালো জানি। আর তখনই রুবির বাবা সেখানে আসে এবং শার্লিকে উল্টো বকতে থাকে এবং শার্লিকে তিনি চড়ও মারতে যায়। কিন্তু হুয়াং তার হাত ধরে বসে এবং বলে, সীমার মধ্যে থাকেন। তখন রুবি বলে, তুমি এসব কি করতেছো? সে আমার বাবা হয়। রুবির কথা শুনে হুয়াং তার হাত ছেড়ে দেয়। তখন শার্লি মনে মনে ভাবে, তুমি এখনও রুবির কথা মেনেই চলতেছো? এখানে হুয়াং বলে, আমি বিশ্বাস করি শার্লি এইসব কিচ্ছু করতে পারে না। তখন শার্লি বলে, রুবি, অনেক তো নাটক করলা, এখানে অনেক ক্যামেরা আছে চারদিকে, সিসিটিভি ক্যামেরা দিলে সব প্রমাণ হয়ে যাবে। এখানে রুবি কিছুটা ভয় পেয়ে যায় এবং বলে, আমি কিচ্ছু করিনি। তখন আমাদের শার্লি একেবারে রণমূর্তি হয়ে যায় এবং তাকে সোজা টেবিলের সঙ্গে আঘাত করে এবং বলে, সব সত্য কথা বলো, নয় এখনই তোমাকে এখানে মেরে ফেলবো। রক্ত দেখে রুবি নিচে পড়ে যায়। তখন আমাদের শার্লি বলে, নাটকটা তো একটু ঠিকঠাক মতো করো। তখন হুয়াং বলে, শার্লি তুমি এখন একটু এসব স্টপ করো। এখানে আমাদের শার্লিও রেগে যায় এবং বলে, আমি চাই যে তুমি এবং রুবি বিয়ে করে ফেলো। এখানে আন্টিও বলে, হুয়াং, রুবির রেসপন্সিবিলিটি তোমাকে নিতেই হবে। তখন আমাদের হুয়াং অনেক সাহস করে বলে, না, আমি রুবিকে বিয়ে করতে পারবো না, কারণ আমি এবং শার্লি এখনও বিবাহিত, আর আমাদের ছোট্ট একটা মেয়েও আছে। তখন শার্লি মনে মনে ভাবে, তোমার কাছ থেকে আমি এমন উত্তর আশা করিনি। তখন আন্টি বলে, শার্লি একেবারেই যোগ্য না তোমার বউ হওয়ার, আর সে কেমন নোংরা ট্রিক ব্যবহার করেছিল তোমাকে বিয়ে করার জন্য, তুমি ভুলে গেছো? এখানে সবাই কথা বলতে থাকে, কি নোংরা ট্রিক? এখানে শার্লির অনেক রাগ হয়ে যায় এবং বলে, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই, আমি এই ব্লেম আর নিতে পারতেছি না। তখন হুয়াং বলে, তুমি কি বলতেছো এইসব? তখন আমাদের শার্লি বলে, ডিভোর্স দাও এবং তুমি তোমার রিলেশনশিপ কন্টিনিউ করো। তখন আমাদের হুয়াং বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্সই দিয়ে দেবো। এখানে শার্লি তার মেয়েকে বলে, তুমি একদম চিন্তা করো না, মা সবসময় তোমার সঙ্গে আছে। তখন আমাদের মিয়া বলে, আমি টেনশন করতেছি না, তুমি অনেক স্ট্রং আর অনেক বিউটিফুল। তখন আন্টি বলে, এখনই এখান থেকে বের হয়ে যাও, তুমি এবং তোমার এই নাজেজ মেয়েকে নিয়ে। এখানে একটা মেয়েও বলে, হ্যাঁ এটা হচ্ছে হাই ক্লাস, তোমাদের মতো মানুষকে এখানে মানায় না। এখানে শার্লির অনেক রাগ হয়ে যায় এবং সে সোজা যে টেবিল উল্টে ফেলে
এবং সেই মেয়েটিকে জোরে একটা চড় মারে এবং বলে, কি তুমি কি বললাম, তোমার মুখ বন্ধ করো এখানে। তখন রুবি বলে, তুমি পাগল হয়ে গিয়েছো, তুমি তোমার মাথার ট্রিটমেন্ট করাও। এটা শুনে শালির অনেক রাগ হয়ে যায় এবং সোজা গিয়ে রুবিকে পানি ছুঁড়ে মারে এবং হুয়াংকে রাগ করে বলে, তুমি কালকেই আমাকে ডিভোর্স দিবা আর সিভিল বিউরোয় চলে এসো। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মিয়াকে দেখতে পাই, সে তার মার জন্য জামা কেনার জন্য যাচ্ছিল আর তখনই একটা গাড়ি মীরাকে হিট করে এবং মীরা রাস্তায় পড়ে যায় এবং শানলি তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। অন্যদিকে হুয়াং সিভিল ব্যুরো পৌঁছে যায় ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু শানলিকে সে সেখানে দেখতে পায় না, তাই সে তাকে কল করে। কিন্তু শানলি তখন নার্সকে জিজ্ঞাসা করতেছিল এখন মিয়া কেমন আছে। তখন নার্স বলে, মিয়া এখন আউট অফ ডেঞ্জার্স, সে আর কিছুটা রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারপর শানলি ফোন দেখতে পায় এবং হুয়াংয়ের কল দেখতে পায় এবং ভাবে হুয়াংয়ের ডিভোর্স দেওয়ার জন্য এত বেশি তাড়া হয়ে গিয়েছে যে সে কল পর্যন্ত করতেছে। এবং মিয়া তখন ডাকে এবং ফোন রেখে শানলি মিয়ার কাছে চলে যায়। মিয়া বলে, তুমি ভয় পেও না, ডাক্তার বলেছে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর এইসব কথা হুয়াং ফোনে শুনে ফেলে এবং সে বলে শানলির সঙ্গে কিছু না কিছু একটা হয়েছে, সে হসপিটালে, তাড়াতাড়ি হসপিটালে চলো। এটা বলে হুয়াং সেখান থেকে চলে আসে। এখানে শানলি তো অনেক বেশি রেগে গিয়েছিল। অন্যদিকে হসপিটালে শানলি রুবিকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু খেতে চাও, আমি কি তোমার জন্য নিয়ে আসবো। সে যখন খাবার আনতে যাচ্ছিল তখনই হুয়াংয়ের সঙ্গে তার ধাক্কা লাগে এবং হুয়াং জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি কি ঠিক আছো। তখন শানলি বলে, তোমার এত তাড়া যে ডিভোর্স নেওয়ার জন্য তুমি হসপিটালেই চলে এসেছো। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু কিছু সময় পর, কারণ তোমার ওই কাজের থেকে অনেক বড় ইম্পর্টেন্ট কাজ এখন আমার কাছে আছে। এবং এটা বলে শানলি সেখান থেকে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি ম্যামকে বললেন না কেন যে আপনি তাকে নিয়ে চিন্তিত। এই কথা মিয়াও শুনতে পারে এবং বলে, ড্যাড মমকে নিয়ে চিন্তা করতেছে। তখনই হুয়াং মিয়াকে দেখতে পারে এবং তার কাছে ডাকে এবং বলে, কি হয়েছে তোমার, তুমি এখানে কি করতেছো। তখন মিয়া তাকে সব খুলে বলে যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং একটা গাড়ি আমাকে হিট করেছে। তারপর হুয়াং মিয়াকে বেডে নিয়ে আসে এবং তার সঙ্গে অনেক গল্প করতে থাকে। আর তখনই সেখানে শানলি চলে আসে। তখন হুয়াং বলে, মীরার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমাকে জানালে না। তখন শানলি বলে, আমাদের তো ডিভোর্সই হয়ে যাচ্ছে, আর ডিভোর্সের পর অন্য লোকেদের উপর এত আগ্রহ দিয়ে বা কেয়ার দেখানোর দরকার নেই। এখানে হুয়াং অনেক রেগে যায় এবং বলে, মিয়া আমারও মেয়ে, তাই তার অ্যাক্সিডেন্টের কথা আমাকে জানানোর প্রয়োজন ছিল, আমারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। তখন হুয়াং শানলির হাত ধরে এবং তাকে সরি বলে এবং বলে, আমি কাজে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তুমি এবং মীরার ফিলিংস আমি ইগনোর করেছিলাম। তখন শানলি বলে, এখন এইসব কথা বলার সময় নেই, তাই এখানে এসব বলো না। তখন হুয়াং আরও বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এরপর থেকে তোমাদের সব সময় আমি গুরুত্ব দিব। আর তখন আমাদের মিয়া বুড়িও তাদের দুই হাত এক করে দেয় এবং বলে, তোমরা খুব হ্যাপিলি তোমাদের জীবন কাটাও। সেখানে আমরা রুবিকেও দেখতে পাই, সে মনে মনে বলে, শানলি তুমি সবার সামনে বলো যে ডিভোর্স দেব, আর তুমি গোপনে হুয়াংকে সিডিউস করে যাচ্ছ। এরপর রুবি ভিতরে আসে এবং শানলিকে বলে, মীরা অসুস্থ, তুমি আমাদের একবারও বললা না কেন। তখন আমাদের শানলি বলে, তুমি এখানে কি করতেছো। তখনই নার্স আসে এবং বলে, এই বেডের যে বিল এখনই শোধ করতে হবে। এখানে আমাদের হুয়াং বলে, মীরা তুমি থাকো, আমি বিল শোধ করতেছি। আর তখনই হুয়াংয়ের কাছে একটা ফোন আসে অনেক বড় একটা ডিলের জন্য এবং তখন মীরা বলে, ঠিক আছে তুমি যাও, তুমি অনেক ব্যস্ত। তখন হুয়াং বলে, আচ্ছা ঠিক আছে, আমি কাজ শেষ করে তাড়াতাড়ি এখানে চলে আসব। তারপর শানলি মীরাকে বলে, তোমার যদি কিছু দরকার হয় তুমি নার্সকে বলো। আর তারা সবাই চলে যাওয়ার পর আমরা সেখানে রুবিকে দেখতে পাই। রুবির মাথায় তোর কিছু না কিছু শয়তানি করতেছে। তারপর সে মীরাকে নিয়ে সিঁড়ির কাছে চলে যায়। এখানে সে মীরার সঙ্গে কিছু না কিছু করবে এবং সে মীরাকে বলে, আমি তোমাকে এমন একটা জিনিস দেবো যেটা তুমি তোমার মম ড্যাডকে দিতে পারো। এখানে মীরা বলে, আমি ছোট হতে পারি কিন্তু আমি একেবারে বোকা না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই যে তুমি আমার সঙ্গে কি করতে চাও। আর এরপরেই রুবি মীরাকে ধাক্কা দেয় আর সিনটি এখানে কাট হয়ে শানলির কাছে চলে আসে। শানলি মীরার বেডের কাছে আসে এবং মীরাকে কোথাও খুঁজে পায় না। তখন শানলি মনে মনে ভাবে, রুবি তো এখানে ছিল, রুবি কিছু করেনি তো মীরার সঙ্গে। তারপর সে তাড়াতাড়ি সিঁড়ির কাছে চলে যায় এবং রুবিকে নিচে পড়ে থাকতে দেখে।
তখন সে মীরার কাছে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি আমাকে সব খুলে বলো, আর রুবি নিচে কেন পড়ে আছে? তখন মীরা বলে, রুবি আন্টি আমাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। তখন আমাদের শানলি বলে, চলো এখান থেকে। তারপর হুয়াং সেখানে আসে এবং শানলিকে বলে, তুমি ভালো আছো? তখন শানলি বলে, হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু রুবি নিচে পড়ে গিয়েছে। তখন আমাদের হুয়াং বলে, ও আচ্ছা, বাঁচা গেল। আমি তো ভাবছিলাম তোমার না কি যেন হয়ে গিয়েছে। কি ভালোবাসা। তখনই আন্টি সেখানে চলে আসে এবং শানলিকে চড় মারার চেষ্টা করে এবং বলে, তুমি কি চাও? তুমি কি চাও যে রুবিকে একেবারে মেরে ফেলতে? তোমার উদ্দেশ্য কি? তখন আমাদের হুয়াং বলে, তুমি কি করতেছো মা? তখন মীরা বলে, মা রুবি আন্টিকে ব্লেম করতেছে না, রুবি আন্টি আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল, আমি সত্যি বলতেছি। তখন আমাদের হুয়াং বলে, কি? তুমি কি বলতেছো মীরা, সত্যি কথা? তখন আন্টি বলে, না, এটা সত্য বের করা যাবে না, তাহলে রুবি একেবারেই মরে যাবে। এবং মীরাকে বলে, তুমি এত কেন মিথ্যা কথা বলতেছো? আর শানলি, তুমি তাকে মিথ্যা বলা শিখিয়েছো? এখানে শানলি বলে, কি? আমি আমার চাইল্ডকে মিথ্যা বলা শিখিয়েছি? আমার বাচ্চা সত্যিই বলতেছে। আর তখনই মীরাকে নিয়ে আসা হয়। আন্টি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে, মীরার কি হয়েছে আর মীরা কতদিনে সুস্থ হয়ে যাবে? তখন ডাক্তার বলে, মীরার পায়ে অনেক গুরুতর আঘাত পেয়েছে, তার সুস্থ হতে অনেকটা সময় লাগবে। তারপর আন্টি শানলিকে আবার চড় মারতে যায় এবং হুয়াং তাকে আটকায়। এরপর আমরা রুবিকে বেডে দেখতে পাই। সে বলে, আমার পায়ে কি হয়েছে, আমি পা নাড়াতে কেন পারছি না? তখন আন্টি বলে, ডাক্তার বলেছে তুমি পায়ে খুব বড় আঘাত পেয়েছো, তুমি চিন্তা করো না, আমি ওয়ার্ল্ডের বেস্ট ডাক্তার দিয়ে তোমার চিকিৎসা করাবো। তখন শানলি বলে, আমি কি কখনো হাঁটতে পারবো না? আর হুয়াং, তুমি কি আমার খেয়াল রাখবা সব সময়? তখন হুয়াং বলে, আমি খুব ভালো একজন নার্স তোমার জন্য ঠিক করে দিব। তখন আন্টি বলে, আমি এত কথা শুনতে চাচ্ছি না, তুমি রুবিকে বিয়ে করবা, এটাই ফাইনাল। এখানে হুয়াংও কথা বাড়ায় না এবং বলে, আচ্ছা ঠিক আছে। এইসব কথা শানলি এবং মিয়া বাইরে থেকে শুনতেছিল এবং তার অনেক বেশি খারাপ লাগে। তারপর আন্টি রুবি এবং হুয়াংয়ের হাত এক করে এবং বলে, ডিভোর্সের পর আমি খুব বড় করে তোমাদের বিয়ে দেব। এখানে শানলি বলে, আমি কেন স্যাড ফিল করতেছি, আমার কেন খারাপ লাগতেছে? তখন মীরা বলে, মা তুমি কষ্ট পেও না, ড্যাড তোমাকে ডিজার্ভই করে না। তখন আমাদের শানলি বলে, আচ্ছা মীরা চলো, আমরা এখান থেকে চলে যাই, এখানে আমাদের প্রয়োজন নেই। তারপর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, হুয়াং তাদের কাছে আসে এবং বলে, তোমরা চলে যাচ্ছ কেন আমাকে ছেড়ে? তখন শানলি বলে, তুমি আমাকে কি এক্সপ্লেন করতে চাচ্ছ, যে তুমি রুবিকে বিয়ে করবে না, এটাই তো? তখন হুয়াং বলে, বিশ্বাস করো আমি রুবিকে ভালোবাসি না, প্লিজ আমাকে কিছু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেব। এখানে শানলি কোনো কথা বাড়ায় না, সেখান থেকে চলে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট হুয়াংয়ের কাছে আসে এবং বলে, আপনাকে আমার কিছু বলার আছে, অনেক গুরুত্বপূর্ণ। তখন হুয়াং বলে, এখন এখান থেকে যাও, আমি কিচ্ছু শুনতে চাই না। এখানে হুয়াং অনেক রেগেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট পেছন থেকে বলে, আপনাকে যে বাঁচিয়েছিল সে আর কেউ না, আপনার ওয়াইফ। এরপর ফাইনালি তাদের ডিভোর্স হয়ে যায়। এখানে শানলি তো অনেক বেশি খুশি ছিল যে আমি অবশেষে তোমার কাছ থেকে মুক্তি পেলাম। আর তখনই মীরা সেখানে অনেকগুলো ছেলেকে হাজির করে, তারা এসে সবাই শানলিকে গ্রিট করে। এখানে শানলি বলে, কি হচ্ছে এখানে? তখন আমাদের মীরা বলে, এরা হচ্ছে শহরের সবচেয়ে রিচেস্ট, আর তুমি যাকে ইচ্ছা তাকেই চয়েস করতে পারো আমার ড্যাড হিসেবে। এখানে আমাদের মীরা তো অনেক ভালো একটা কাজ করেছিল এবং শানলিও অনেক বেশি খুশি হয়ে যায়। তখন আমাদের হুয়াং বলে, কি মীরা তুমি কি বলতেছো এইসব? তখন শানলি বলে, খুব ভালো কাজ করছো মীরা, আজকে আমি ডিভোর্স পার্টি দেব, সবাইকে বলে দাও। তারপর হুয়াং যখন তাদের আটকাতে যায় তখন তারা সবাই আটকায় এবং বলে, গুড বাই এক্স হাজব্যান্ড। এরপর আমরা অ্যাসিস্ট্যান্ট এবং শানলিকে একসঙ্গে দেখতে পাই, তারা বসেছিল। এখানে শানলি বলে, এই এঙ্গেজমেন্ট কার্ড কি হুয়াং আপনাকে দিতে বলেছে আমাকে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, না স্যার আপনাকে দিতে বলেনি, কিন্তু আমি মনে করি আপনি এবং স্যার হচ্ছে সবচেয়ে বেস্ট একজন কাপল। এরপর অ্যাসিস্ট্যান্ট শানলিকে কিছু একটা বলে, যেটা আমাদের বলা হয় না। এরপরে আমরা দেখতে পাই শানলি এবং মীরা একসঙ্গে সেই এঙ্গেজমেন্ট পার্টিতে চলে গিয়েছে এবং সব কিছু দেখে বলে, আমার বিয়েতে এত মানুষ আসেনি আর এত অ্যারেঞ্জমেন্টও করা হয়নি। এরপর আমরা তার শাশুড়িকে দেখতে পাই, সে বলে, তুমি এই পরিবারে বিয়ে করার যোগ্যই না। তখন শানলি বলে, আচ্ছা রুবি যোগ্য তাহলে, আপনি কি সেটা মনে করতেছেন? তখনই সেখানে রুবি চলে আসে এবং আন্টিকে বরাবরের মতো তেল দিতে থাকে। এরপর অনুষ্ঠান শুরু হয়ে যায়।
আমাদের শানলি জোর করে স্টেজে চলে যায় হোস্টকে সরিয়ে এবং বলে, আমার ডিয়ার সিস্টার, আমি তোমার জন্য খুব ভালো একটা গিফট প্রিপেয়ার করেছি, আশা করি তোমার সেটা খুব ভালো লাগবে। তারপর অ্যাসিস্ট্যান্ট সেখানে একটি ছেলেকে নিয়ে আসে। এখানে হুয়েং অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে, এখানে কি চলতেছে? তারপর অ্যাসিস্ট্যান্ট বলা শুরু করে এবং বলে, এই সব কিছু শুরু করেছে ওই রুবি। সে খুব খারাপ এবং বাজে একটা খারাপ মহিলা এবং সে আপনাকে ড্রাগ দেওয়ার চেষ্টা করেছিল অতীতে। আর এই যে ছেলেটি, সে আপনার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছিল। আর কার কথায় মিশিয়েছিল? রুবির কথায়। আর আপনি সেই ড্রাগটি পানও করেছিলেন। আর সেটা খাওয়ার পর আপনার অনেক বেশি নেশা হতে শুরু করে। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে এবং অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কি ভাবতেছো রুবি? এখানে আমাদের হুয়াং রুবিকে জিজ্ঞাসা করে, তুমি এইসব কেন করেছো? তখন রুবি বলে, না, আমি এইসব কিচ্ছু করিনি, শানলি আমাকে ফাঁসাচ্ছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কি ভাবছো আমি আর কিছু জানি না? আমাদের তো শানলিকে ধন্যবাদ দেওয়া উচিত, সে আপনাকে সাহায্য করেছিল। এরপর অতীতে দেখতে পাই এখানে রুবি মিস্টার হুয়াংকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই মিস্টার হুয়াং রুবির উপর বমি করে দেয় এবং রুবি বলে, তুমি সঠিক রুমে চলে যাও, আমি সব কিছু পরিষ্কার করে আসতেছি, আর রুম নম্বর একদম ভুলো না। তারপর আমাদের হুয়াং অন্য রুমে চলে যায় যেখানে শানলি ছিল। এখানে শানলি তো তাকে চিনতেই পারতো না। এখানে হুয়াং জোর করে তার রুমে ঢুকে যায়। এখানে আমাদের রুবি বলে, সব মিথ্যে কথা, সব মিথ্যা বলতেছো তোমরা, আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছো, আমার এঙ্গেজমেন্ট নষ্ট করার চেষ্টা করতেছো, আর এইসব করে কি পাচ্ছ? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের কাছে ক্যামেরাও আছে, যে সব ফুটেজ। এরপর আমরা দেখতে পাই রুবির ভাড়া করা সেই লোকটি সকল কিছু ভিডিও করেছিল যাতে প্রমাণ দিতে পারে। এরপর সেই লোকটি হুয়াংয়ের পা জড়িয়ে ধরে এবং বলে, আমাকে ক্ষমা করে দিন। রুবি দৌড়ে আন্টির কাছে যায় এবং তার কাছে সাহায্য চায়, কিন্তু আন্টিও তাকে দূরে সরিয়ে দেয়, কারণ সব কিছু সত্য জানতে পারছে যে। এখানে আন্টি বলে, তুমি কেমন মেয়ে, তুমি নিজের বোনকে ফাঁসানোর চেষ্টা করেছো? এখানে রুবি বলে, হ্যাঁ, আমি সব কিছু করেছি, আমি শুধু হুয়াংকে পেতে চাই। তারপর সে শানলিকে মারতে যায়, বলে, তুমি সব কিছু নষ্ট করেছো। এখানে আমাদের শানলিও তাকে ধরে ফেলে এবং বলে, তুমি যদি জেলে না যেতে চাও, এখনও সময় আছে যে তুমি তোমার ব্যবহার ঠিক করো। এরপর আমরা দেখতে পাই আন্টি এবার সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছে এবং হুয়াং তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকে এবং তার মাকে হসপিটালে নিয়ে যায়। এরপর আন্টি যখন জ্ঞান ফিরে, সে বলে, সব কিছুর জন্য আমিই দোষী, আর আমি তো রুবিকে সাহায্য করেছিলাম, শুধু সে তোমার জীবন বাঁচিয়েছিল এর জন্য। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, স্যারের জীবন রুবি বাঁচায়নি, শার্লি ম্যাম বাঁচিয়েছিল। এটা শোনার পর তো আন্টি এবং হুয়াং দুজনেই অবাক হয়ে যায়, কি কি বলতেছো এটা? তারপর অ্যাসিস্ট্যান্ট সব সত্য খুলে বলে যে কিভাবে শার্লি তাকে বাঁচিয়েছিল এবং প্রমাণস্বরূপ তাকে সে ভিডিওটাও দেখায় যে অসুস্থ হওয়ার পর শার্লি তাকে বাঁচিয়েছিল। আর এখানে হুয়াং তাকে চিনতে পারেনি, কারণ তার আগেই শার্লি সেখান থেকে চলে গিয়েছিল। এখানে আন্টির তো আরও বেশি খারাপ লাগতেছিল এবং বলে, আমি তাকেও পছন্দ করতাম না, তার মেয়েকেও। তখন অ্যাসিস্ট্যান্ট বলেন, ম্যাম এখান থেকে চলে যাচ্ছে, তার ফ্লাইট আধ ঘন্টা পর। এটা শুনে তো আমাদের হুয়াং বলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে চলো। তারপর আমরা মীরাকে দেখতে পাই, সে বলে, সত্যিই কি আমরা এই শহর থেকে চলে যাচ্ছি মা? তখন আমাদের শানলি বলে, হ্যাঁ, কারণ এই শহরে আমার আর কোনো আপন কেউ নেই, তাই এখানেও আমি থাকতেও চাই না। তখন মীরা বলে, আমি বুঝতে পারতেছি মা, তুমি এখনও ড্যাডকে চাও। অন্যদিকে আমাদের হুয়াং গাড়ির ভিতর ছিল, সে বারবার ড্রাইভারকে বলতেছিল তাড়াতাড়ি চলো। আর তখনই আমরা দেখতে পাই একটা প্লেন টেক ওভার করে ফেলেছে, আর এই প্লেনটাই মূলত ছিল শানলিদের প্লেন। তখন হুয়াং বলে, স্টপ, গাড়ি থামাও, এক্ষুনি গাড়ি থামাও। তারপর সে গাড়ির বাইরে চলে আসে এবং সেই প্লেনকে দেখতে থাকে এবং কান্না করতে করতে বলে, শানলি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে ছাড়তে পারবো না। আর অনেক বেশি স্যাড হচ্ছিল। আর তখনই সে মীরার আওয়াজ শুনতে পায়, আর তখনই সেই পেছন থেকে মীরা এবং শানলি সেখানে চলে আসে। তখন হুয়াং তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কখনো যেতে পারো না, তুমি এখন আমাকে অনেক বেশি ভালোবাসো, আর আমিও তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। তখন শার্লি বলে, আমি আমার আইডি কার্ড হারিয়ে ফেলেছিলাম, তাই আমি যেতে পারিনি। তখন হুয়াং বুঝতে পারি যে এই কাজটা কার এবং সে মীরাকে বলে, গুড জব,
তুমি অনেক ভালো কাজ করেছো, বাবা তোমার উপর অনেক বেশি হ্যাপি। তখন শার্লি বলে, তাতে কি হয়েছে, এখনও তুমি আমার এক্স হাজব্যান্ডে আসো। এটা শুনে হুয়াং তাকে কিস করে এবং বলে, আমি দ্বিতীয়বার এই কথা আর শুনতে চাই না, এই কথা আর বলো না। তখন আমাদের শালি বলে, আমি মিথ্যা কি বলেছি, আমি তো সত্যি কথাই বলেছি। এটা বলার পরপরই হুয়াং তাকে আবার কিস করে বসে। এখানে শালি তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে, মীরা আছে এখানে, এইসব করো না। এখন আমাদের মীরা তার চোখ বন্ধ করে বলে, আমি কিচ্ছু দেখতেছি না। তারপর তারা দুইজনে হাসতে থাকে। এরপর হুয়াং শার্লিকে কোলে তুলে নেয় এবং বলে, চলো আমরা এক্ষুনি বিয়ে করব আবার, আর আমি তোমাকে কখনো কষ্ট দিব না। আর এমন একটা হ্যাপি মোমেন্টের মধ্যে দিয়ে এই ড্রামাটা শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর এমন ড্রামা চান কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।